আমরা সৌজন্যের রাজনীতি মাঝে মধ্যেই দেখি, বিশেষ করে ভোটের ময়দানে অমুক শাসক দলের নেতা বিরোধী দলের নেতার সঙ্গে বসে মুড়ি খাচ্ছেন বা হাত মেলাচ্ছেন। এখানে দাসপুরে দুয়ারে সরকার ক্যাম্প, সেই দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম ফিল আপের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বাম কর্মীরা। সাধারণ মানুষ সরকারি সুযোগ সুবিধে পাচ্ছেন, আর তাই সেই সাধারণ মানুষদের সাহায্য করার জন্য এই দুয়ারে সরকার ক্যাম্প, সরকারের ক্যাম্প, সেই সরকারের ক্যাম্পে আপনারা দেখছেন সহযোগিতার ছবি উপভোক্তাদের। ব্যতিক্রমী বলেই মনে করছেন অনেকে। বহু বঞ্চিত মানুষ, বিশেষ করে গরিব মানুষ, তারা বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এবং অন্যান্য যেসব সরকারের জনকল্যাণমূলক সামাজিক প্রকল্পগুলি আছে, আমরা সকাল থেকে বসেই আমরা নেতৃত্ব পর্যায়ে আমাদের কর্মীগণ উপস্থিত থেকে মানুষের পাশে থেকে কিভাবে তাদের পাওয়ানো যায় আধিকারিকদের সঙ্গে আলোচনা করেই আমরা সমস্ত ব্যবস্থা গ্রহণ করবার চেষ্টা করছি। যাদের অসুবিধা আছে তাদের দেখভাল করার চেষ্টা করছি। আজকে দুয়ারে সরকারে আমরা সবাই ছিলাম। এটাই মুখ্যমন্ত্রীর বৈশিষ্ট্য যে সমস্ত মানুষকে এখানে দলমত নির্বিশেষে সবার কাছে তিনি পৌঁছে গেছেন, সবার কাছে আবেদন করেছেন, সবাই এখানে অংশগ্রহণ করছে। এখানে তৃণমূল কংগ্রেস সরকারের ক্ষমতায় আছে, শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের লোকরাই এই পরিষেবা দিলে তা নয়, এখানে সমস্ত দলের মানুষ পরিষেবা নেওয়ার জন্য এখানে আসছে। এটাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনন্য প্রয়াস। এই যে ছবিটা দেখছেন তিস্তার দুর্গম চরে এই প্রথম হাজির প্রশাসনিক কর্তারা, প্রথমে ট্রাক্টরে করে, তারপরে নৌকোতে করে সেই তিস্তার চরে সাধারণ মানুষ, গুটি কতক পরিবার, তাদের কাছে দুয়ারে সরকারের সমস্ত প্রকল্পের সুবিধে পৌঁছে দেওয়ার জন্য পৌঁছে গেলেন তিস্তার বোয়ালমারি নন্দনপুরে তিস্তার চরে। প্রথমবার তিস্তার নদীর চরে দুয়ারে ক্যাম্প, এবং এখানে 300 পরিবার বাস করে। প্রথম দিনেই দুয়ারে ক্যাম্পে 160 জন উপভোক্তা, তারা ফর্ম ফিল আপ করলেন, তাদের বিভিন্ন সরকারি প্রকল্প পাওয়ার জন্য তারা নাম নথিভুক্ত করলেন। ওখানে মোটামুটি 300 মতন পরিবার আছে এবং আমাদের ধারণা যে 1200 মতন লোক ওখানে বসবাস করে। রাজ্য স্তরের মিটিং, সেখানে বলে দেওয়া হয়েছিল প্রত্যন্ত অঞ্চলে পৌঁছানোর কথা। সেই লক্ষ্যেই আমরা ওখানে আয়োজন করি। প্রায় 1.5 কিলোমিটার রাস্তা নৌকায় এবং তারপর 7 কিলোমিটার রাস্তা ট্রাক্টরের ট্রলিতে করে আমরা আমাদের সমস্ত বিভাগ ওখানে গিয়ে পৌঁছাই এবং ওখানে লোকজন খুব ভালো সাড়া দিয়েছে। দুয়ারে সরকার 24 জানুয়ারি থেকে স্টার্ট হয়েছে, এটা চলবে 1 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। তো গত বছর যখন আমাদের 2600 মতন ক্যাম্প হয়েছিল, এবার আমরা 2800 মতন ক্যাম্প করেছি, মানে এটা ক্যাম্পের সংখ্যা বাড়িয়েছি। ধান কেনায় রেকর্ড জলপাইগুড়িতে। 1 লক্ষ মেট্রিক টন ধান কিনল জলপাইগুড়ি প্রশাসন। 1 লক্ষ মেট্রিক টন ধান কিনে রেকর্ড। নভেম্বর থেকে সহায়ক মূল্যে ধান কেনা শুরু। 1,90,000 মেট্রিক টন ধান কেনা লক্ষ্যমাত্রা। এবছর 35,000 কৃষক ধান বিক্রির জন্য নথিভুক্ত। 3 মাসে 1 লক্ষ মেট্রিক টন ধান কিনে রেকর্ড গড়ল জলপাইগুড়ি জেলা খাদ্য দফতর। গত বছর নভেম্বর মাস থেকে কেনা শুরু হয়েছে। গত বছর জানুয়ারি মাসে এ পর্যন্ত মাত্র 47,000 মেট্রিক টন ধান কিনতে পেরেছিল খাদ্য দপ্তর। এবছর 1,90,000 মেট্রিক টন লক্ষ্যমাত্রা। এখন অবধি আমরা 1 লক্ষ মেট্রিক টন ধান কিনা হলো। এবার আমরা চেষ্টা দিয়েছি আমরা আরও কিনবো, আর যে আমাদের লক্ষ্য আছে 1,90,000, ওটা আমরা অবশ্যই ফুলফিল করব। দেখুন, একটা শৌচালয় তৈরি হচ্ছে, সরকারি শৌচালয়, সেখানে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই, রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই হচ্ছে। এটা হচ্ছে স্কুল ও ICDS সেন্টারের শৌচালয়। ঠিকাদার সংস্থা এবং নির্মাণ সহায়কের বিরুদ্ধে অভিযোগ। গোঘাটের সোলপুর ছুতুরিয়া এলাকার ঘটনা। এই কাণ্ড দেখে স্থানীয় বাসিন্দারা কি বলছেন দেখুন। আমি বীজ ফেলছিলাম, দিদিমণি আমাকে ডাকলো যে একটা বাচ্চা ছেলে যখন উঠে পড়ে তখনই এই দপদপ করছে, মানে দপছে। যখনই ডাকে আমি এসে দেখি না এইভাবে বাঁশ দিয়ে এইভাবে যেই তুলেছি দেখছি এইভাবে ঢালাই। বাবা এইটা কি ঢালাই, দেখি বাঁশ দিয়ে ঢালাই করেছে। তাহলে ছেলেটা পড়ে যেত, দিদিমণি যদি না দেখতো। মেম্বারকে ফোন করেছি, মেম্বার কোনো ফোন তুলেনি। রড নাই, বাঁশ দিয়ে ঢালাই করছে। রড দিয়ে তো ঢাললে তো এই অবস্থা হতো নি, মানে দপদপ করতো নি।
শুভদীপ, খোঁজ পাওয়া যাচ্ছে এই ঠিকাদার কি বলছেন? এই ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে? দেখো অয়নদা, এই ঘটনা যখন পঞ্চায়েতের নজরে আসে তারপরে কিন্তু পঞ্চায়েতের তরফ থেকে কিন্তু একটা বৈঠক ডাকা হয়েছে, ঠিকাদারকেও সেখানে ডাকা হয়েছে এবং আমরা ঠিকাদারের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। প্রথমে তার বাইট নেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু তিনি ধরা দেননি। পরে তার সঙ্গে ফোনে যোগাযোগ করি এবং তিনি যেটা জানিয়েছেন যে সাধারণ মানুষ অকারণে এটা তুলে দিয়েছে, কারণ তার কাজই নাকি শেষ হয়নি। কাজ শেষের আগেই বাসিন্দারা এই কাণ্ড কাজ করেছেন। শেষ হয়নি মানে কাজের শুরুকে এই বাঁশ দিয়ে নাকি? হ্যাঁ, এটাই অয়নদা, একেবারেই যে বাঁশ দিয়ে কেন ঢালাই করা হয়েছে তার কিন্তু সদুত্তর তিনি কি দিতে পারেননি। যদিও স্থানীয় বাসিন্দা এবং যে আইসিডিএস সেন্টার এবং পাশে যে স্কুল রয়েছে তার যে শিক্ষক, তারা প্রত্যেকেই জানিয়েছেন যে কাজের শুরু থেকেই কিন্তু নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। এ নিয়ে বারবার তারা নাকি অভিযোগ জানিয়েছেন, তারা বক্তব্য দিয়েছেন যে অভিযোগ জানিয়েছেন, কিন্তু তা সত্ত্বেও কিন্তু এভাবেই কাজ আইসিডিএস করা কর্মী হয়েছে। এবং শিক্ষকের বক্তব্য দেখাই, তারপরে আবার তোমার কাছে যাব। বাচ্চারা যে এখানে পড়তে আসবে এই রকম করে শোক চেম্বার করেছে, এটা তো খুবই বিপজ্জনক ব্যাপার। মানে বাচ্চারা যদি আসে, যদি পড়ে যায়, দায়িত্বটা কে নেবে? এমনই ব্যবস্থা করেছে যে পড়ে গেলে বাচ্চাদের মা বাবারা তো আমাদের ঘরেই ধরবে। আর আমি এখানকার চার্জের সেন্টারে দিদিমণি, আমি সপ্তাহে 3 দিন আসি, সহায়িকা প্রতিদিন আসে, কিন্তু সে রান্না করবে না বাচ্চাদের। গতকাল পতাকা উত্তোলনের পর আমরা চলে যাওয়ার পরে তারপর ওরা বাঁশের বাতা দিয়ে এইভাবে ঢেলেছে, এটা আজকে আমরা এসে দেখছি। কিন্তু এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কন্ট্রাক্টরের সঙ্গে কথা বললাম, কন্ট্রাক্টর বললেন যে না, আমার কাজ কখনো খারাপ হয়নি, কিন্তু এই প্রথম এরকম হয়েছে। আমি সেটা তো আমরা শুনবো না, আমি লিখিতভাবে পঞ্চায়েতকে জানিয়ে দেবো। গার্জেনটাও প্রথম তো কয়েকটা বাচ্চাকে পাঠাতে চাইনি, তারপর আমরা বললাম না, অসুবিধা হবে না, আমরা সবসময় গার্ড দিয়ে রাখি বাচ্চাদের, যাতে কোনো অসুবিধা না হয়। পঞ্চায়েত কি টেনে আনতে পারবে ওই ঠিকাদারকে? শুভদীপ, দেখো অয়নদা, এই ঘটনা সামনে আসার পরেই কিন্তু পঞ্চায়েতের যিনি উপপ্রধান তিনি পরিষ্কার জানিয়েছেন যে আমরা বিষয়টি খতিয়ে দেখব এবং পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায় যে এই ইস্যুতে তারা পঞ্চায়েতে একটি বৈঠক আজকেই রেখেছেন। এখনো যদিও সেই বৈঠক শুরু হয়নি, সেই বৈঠকের দিকে অবশ্যই আমাদের নজরে থাকবে। নিশ্চয়ই আমাদের নজর থাকবে এবং কি পদক্ষেপ করা হচ্ছে সেদিকেও আমাদের নজর থাকবে। আমাদের মাঝে খবর পেয়ে জানতে পারলাম যে রজের বদল বাঁশ দিয়েছে, কিন্তু এই বিষয়টা পুরোপুরি আমাদের নির্মাণ সাহেব দেখে, কিন্তু নির্মাণ সাহেবের গাফিলতি থাকা আমি মনে করি খুবই ওর গাফিলতি আছে। যাই হোক, আপনাদের মাধ্যমে জানতে পেরে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি যাতে ঠিকাদার ও আমাদের নির্মাণ সাহেবের গাফিলতির জন্য তাদের বিরুদ্ধে কি করার ব্যবস্থা নেওয়া যায় সেটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানাচ্ছি। এবার দুর্গাপুরের খবর দেখাবো। দুর্গাপুরে বর্জ্য জলে পড়ে 2 জন শ্রমিক মৃত্যু হলো। 2 জন শ্রমিকের ভয়াবহ ঘটনা। বর্জ্য জলে পড়ে, গ্যাস সংস্থার বর্জ্য জলে পড়ে জোড়া মৃত্যু। দুর্গাপুরে গ্যাস সংস্থার পিটে দুর্ঘটনা। কথা বলবো প্রতিনিধি অর্পণের সঙ্গে, কিভাবে হলো এটা, আর এই গ্যাস সংস্থা কোন রকম কোনো নিরাপত্তার ব্যবস্থা রাখেনি শ্রমিকদের জন্য? নিরাপত্তার বিষয়ে কিন্তু শ্রমিকরা এবং স্থানীয়রা তারা প্রশ্ন তুলছে, কারণ এই বেসরকারি গ্যাস উত্তোলনকারী সংস্থায় তাদের শ্রমিকরা যারা কাজ করছে তাদের নিরাপত্তা নেই। একদিকে যেমন নিরাপত্তা বিষয়ে প্রশ্ন উঠেছে, অন্যদিকে কিন্তু এই কারখানার ভিতরেই তারা কিন্তু কর্মরত ছিলেন এবং সেই অবস্থায় বর্জ্য মিশ্রিত জলে 2 শ্রমিক পাওয়া যায় এবং ঘটনাস্থলে মৃত্যু হয়। তড়িঘড়ি তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার পরেও চিকিৎসক তাদের মৃত্যু বলে ঘোষণা করে এবং আরো শ্রমিক তারা তাদের বাচ্চাদের কিন্তু একেবারে গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং তারা বর্তমানে এখন বেসরকারি একটি সুপার ফ্যাসিলিটি হাসপাতালে তারা চিকিৎসাধীন হয়ে থাকেন। এই 2 শ্রমিক আকাশ বাদ্যকর এসআর এর পিঠে পড়ে যায়, সেখানে অ্যাসিড ছিল, স্পট হয়ে যায়। ওর সাথে আরেকজন ওখানে কাজ করছিল, তারও সেই সেম কন্ডিশন। ওকে রেস্কিউ করতে যে আমাদের যে রূপকান্ত বলে একজন ছেলে আছে, গ্যাস ইনসাইড হয়ে যায়। 2 জন তো অলরেডি ডেথ হয়েছে, তো 2 জন এমন অবস্থা, সিরিয়াস কন্ডিশন। উইদাউট সেফটি কিভাবে কেমিক্যাল এইভাবে কাজগুলো করায় বোঝা যাচ্ছে না। আমরা চাইছি যে আমরা টোটাল সাইট বন্ধ করবো, যদি ম্যানেজমেন্ট না আসে টোটালটা বন্ধ করবো, স্টপ করে দেবো একদম। সাধারণ মানুষের সমস্যাও আমরা তুলে ধরি এবং সেটাই তুলে ধরেছিলাম ক্যানিং হাসপাতালে। সেখানে ভ্যাকসিন পাওয়া যাচ্ছিল না, ভ্যাকসিন নেই এবং বিস্তারিত জানতে আরএসকে হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ভ্যাকসিন নেই। 23 তারিখ আমরা দেখিয়েছিলাম। আর আমাদের খবরের জেরে এবার জলাতঙ্কের ভ্যাকসিন সহ বিভিন্ন ভ্যাকসিন চলে এলো এই হাসপাতালে। টাকা দিয়ে বাইরে থেকে কিনতে হচ্ছিল ভ্যাকসিন রোগীর আত্মীয়দের, টিটেনাস, টক্সাইট, এই সমস্ত কিছু
পাওয়া যাচ্ছে এখন। কবে আজকে ছিল? 12 তারিখে ভিটিআরি গেছিল, ভিটিআরিকে 3টে ইঞ্জেকশন দিয়েছিল, বলেছিল ভ্যাকসিন নেই। তারপরে ক্যানিং এসেছিলাম, ক্যানিংও বলেছে নেই। তাই আজকে আমরা খবর পেয়েছি, আমরা এখন খুব খুশি হয়েছি ভ্যাকসিনটা নেওয়ার পর যদি নিলাম। কয়েকদিন আগে ক্যানিং মহকুমা হাসপাতালে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন এবং টিটেনাস ইঞ্জেকশনের সাময়িক ঘাটতি দেখা দিয়েছে। নিউজ 18 বাংলা খবর সম্প্রচারিত করে। খবরটা হওয়ার পরে স্বাস্থ্য দপ্তর এবং জেলা স্বাস্থ্য দপ্তর জলাতঙ্ক রোগের ভ্যাকসিন এবং টিটেনাস ইঞ্জেকশনের ব্যবস্থা করেছে ক্যানিং মহকুমা হাসপাতালের জন্য।